TV9 বাংলা স্বাগত। বিধানসভা নির্বাচনের আগে পলিটিক্যাল ডিবেট, সব থেকে বড় পলিটিক্যাল কনক্লেভ, হোয়াট বেঙ্গল থিংস টুডে। মাঝে মধ্যেই আমরা কাঁপছি না? এই যে কলকাতা কাঁপছে, কলকাতা সংলগ্ন এলাকা কাঁপছে, ভূমিকম্পে কাঁপছে। আর রাজ্য রাজনীতিতে যার কথা এবং কাজে মাঝে মাঝে কম্পন তৈরি হয়, তার সঙ্গে এই বড় পলিটিক্যাল কনক্লেভে কথা বলবো না তা কখনো হয়? তার সঙ্গে কথা না বললেই নয়। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, যাকে সাংসদ, বিধায়ক, প্রাক্তন রাজ্য সভাপতি, কোন ভূষণে যে ভূষিত করবো আমি জানি না। দিলীপ দা, সবার আগে জিজ্ঞাসা করবো, কেমন আছেন? আমি সবসময় ভালোই থাকি, কখনো কেউ আমাকে খারাপ দেখেনি। আমি মনের দিক দিয়েও ভালো থাকি, শরীরেও ভালো থাকি। আমার একটা প্রশ্ন আছে, 26-এর নির্বাচন, আপনাকে সেই আগের ক্ষিপ্র দিলীপ ঘোষ দেখতে পাবো? মানে T20-তে যেমন বিরাট কোহলিকে দেখা যায় না, রাহুল দ্রাবিড়ের মতন চালিয়ে খেলবেন? দেখো, পরিস্থিতি অনুযায়ী তো খেলা খেলতে হয়। খেলা এখন দেখুন, ক্রিকেটে আগে টেস্ট নিয়ে আমরা ব্যস্ত থাকতাম 5 দিন, তারপর ওয়ানডে হয়ে গেল 50-50, তারপর T20 হয়ে গেল, এখন T10ও চলছে। তো আমি বলছি যে নির্বাচন এলে একটা খুব ফাস্ট হয়ে যায় মুডটা সব ব্যাপারেই। কিন্তু আমি যেভাবে আমাকে আপনারা দেখেছেন সংগঠন তৈরি করতে বিভিন্ন বাধার মাধ্যমে, 3টের পার্টির মাধ্যমে মাঝখান থেকে জায়গা করে নেওয়া, সেই সময় হয়তো মনে হয়েছিল একটু অ্যাগ্রেসিভ লড়াই দরকার ছিল, আর তাতে লাভও হয়েছে। আজ পার্টি অনেক পরিণত, বিরোধী পার্টি হিসেবে প্রতিষ্ঠিত, ক্ষমতায় যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, জনতাও স্বাগত করার জন্য প্রস্তুত। সেই অনুযায়ী স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে, সেখানে আমাকে পার্টি যে রোল দেবে আমি সেই রোলটা ভালো করে প্লে করব। দিলীপ দা কি নিজেকে অনেকটা গুছিয়ে নিয়েছে নাকি? মানে পার্টিতে খেললে, মানে যে কোনো ময়দানে শুধুমাত্র খেলা নয়, জেতাটাও লক্ষ্য, এতটা গুছিয়ে, মানে কোনো রকম কথা নয়, মানে একটু এদিক থেকে ওদিক আমি ধরতে পারছি না, ব্যাপারটা কি? যখন পার্টির হারাবার কিছু থাকে না, তখন স্বাভাবিকভাবে তাকে ওপেন খেলতে হয়, যা পাওয়া যায় ওটাই লাভ। কিন্তু আজ পার্টি ক্ষমতায় যাওয়ার জন্য ওয়েটিং লিস্টে আছে। মানুষ আমাদের কোনোদিন দেখছেন, আমরা প্রধান বিরোধী দল হিসাবে জিতেছি খানিটা, তো সেই জন্য আমাদের দায়িত্বশীল হয়ে কাজ করার জন্য যেরকম থাকা উচিত ব্যবহার, সেটাইও হওয়া উচিত। যে কোনো ময়দানে যখন খেলবো তখন আমার বিরোধে যে আছে, মানে আমি যার বিরোধিতা করছি তাকে আমাকে ভালোভাবে দেখতে হবে। আচ্ছা দিলীপ দা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে রাজ্য নেতৃত্বে, বিজেপির রাজ্য নেতৃত্বে কোন মুখটা মাথায় আসে? দেখুন, কোনো মুখের তুলনা কারো দিয়ে হয় না। আজ তো ভারতবর্ষে তাকালে মোদির সামনে কোনো কেউ নেই, হাঁটুর তলায় সবাই আছে, কিন্তু লড়াই করছে এবং আমাদের সিটও কমে গেল কিনা, পাবলিক সে ডিসিশনটা নেয়। আর মমতা ব্যানার্জির বিরোধী হিসাবে তার রোল, ক্ষমতায় 15 বছর প্রায় হয়ে গেল, মুখ্যমন্ত্রী হিসেবে তার রোল লোক দেখে নিয়েছে। তাকে নিয়ে বলার কিছু নেই, নতুন পাওয়ার কিছু নেই। নতুন যদি কিছু দিতে পারে সেটা বিজেপি, সে লোকে বিজেপির অপেক্ষা করছে। বিজেপির অপেক্ষা করছে। আচ্ছা, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, যেখানে সংখ্যালঘু ভোটটা বেশি, বিশেষ করে মুর্শিদাবাদ, যেখানে আবার বলা হচ্ছে হুমায়ুন এবং মিম হচ্ছে বিজেপির বি টিম, সেখানে সংখ্যালঘু ভোটটা তো পেতে হবে। মানে খালি হিন্দু ভোটটা সেটাও পুরোপুরি পাচ্ছে না বিজেপি, অন্তত ভোটের অঙ্কে দেখা যাচ্ছে। সেই সংখ্যালঘু জায়গাগুলোতে বিজেপির কি স্ট্র্যাটেজি, বিজেপির কি কৌশল? পশ্চিমবাংলায় এখনও সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয় না, দিলেও খুব নগণ্য। সেই জন্য সংখ্যালঘু ভোট পাবো কিনা বা না পেলে কি হবে, বা পেয়ে জিততে এরম নয়, ব্যতিক্রম সব জায়গায়। আসামে আমার তো মানে 40% সংখ্যালঘু আছে, খ্রিস্টান মুসলমান সব মিলিয়ে। 2বার ক্ষমতায় এসেছি, 3য় আসবো। গোয়া তার চেয়েও বেশি খ্রিস্টান রাজ্যই আছে। বিজেপি কত বছর ধরে ক্ষমতায় আছে, সব এমপিও আমরা জিতি। তো ও জম্মু কাশ্মীরে আমরা প্রধান বিরোধী দল। তো সেই জন্য পশ্চিমবাংলায় সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর ঠিকই আছে, কিন্তু যারা কেবল সংখ্যালঘু ভোট নিয়ে খেলেন, কংগ্রেসের অবস্থা দেখুন, সিপিএমের অবস্থা দেখুন, আজকে ইতিহাসের বইতে চলে গেছেন। কেন? সংখ্যালঘু রাজনীতি করছেন ওরা। বিজেপি সংখ্যালঘু তো করেই না, সবকা সাথ সবকা বিকাশ। আর সেই জন্য বিজেপিরও বিকাশ হচ্ছে। আজকে 20টা রাজ্যে আছি আমরা, কেন্দ্রে আছি, 3বার কেন্দ্রে ক্ষমতায় আছি। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলছেন যে এবারে এ রাজ্যের সংখ্যালঘু ভোটও বিজেপি পাবে। না, আমি তো বলছি সংখ্যালঘুরা ভোট কাকে দেবেন কিনা বিজেপি, সেটা ওনাদের ব্যাপার। আমরা সে দেখে তো করিনি। আজ নরেন্দ্র মোদী গরিব কল্যাণ যোজনার এত সমস্যা প্রকল্প করেছেন, 120 থেকে 125 সবাইকে দিয়েছেন। মানে বিজেপি তো কিছু কৌশল থাকবে। কেন? যদি 30% 40% মুসলিম ভোট হলে মুসলিম জিতে মনে হয়, তো 70% হিন্দু কেন জেতাতে পারবে না? সহজ অঙ্ক। আর জিতিয়েছে বলে বিজেপি প্রধান বিরোধী দল, 77 জিতেছে, তো আগে জিতেনি তো। সেটা হিন্দু মুসলমান দেখে আমরা জিতিনি। পরিবর্তন, বিকাশ, এটার জন্যই আমরা জিতবো। দিলীপ ঘোষের সঙ্গে যখনই কথা বলি তখন 2019-এর প্রসঙ্গ বারবার আসে এবং দিলীপ দা নিজেই তুললেন 77টা।
আজ 2000 আগের যে 24 যদি আমি দেখি সেখানে মানে 18টা ছিল 2019-এ, 2021-এ 77, তারপর অবশ্য আসন বদল হয়েছে এবং তারপর 2024 আবার যতদূর মনে পড়ছে 12টা। তাহলে কি বিজেপির অবস্থা আগের থেকে ভালো, মানে 2019-এর থেকে কি ভালো অবস্থায় রয়েছে বিজেপি, এই কথাটা বলবেন? আসন সংখ্যা তো কমেছে এবং আপনার নেতৃত্বেই হয়েছে। এখন তাহলে রাজ্য বিজেপির মধ্যে কি কৌশলের অভাব রয়েছে? পরিস্থিতি অনুযায়ী ভোটের রেজাল্টও পাল্টা। আপনি দেখুন, অটল বিহারী ক্ষমতায় ছিলেন যখন মমতা ব্যানার্জি আমাদের সঙ্গেই লড়েছিলেন, তিনি এবং 8জন এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন ওনার কেন্দ্রে। 2004-এ বিজেপি হারলো, উনি একা জিতেছিলেন, সবাই হলো টিএমসি শেষ। তো গত 21 সালের ইলেকশনের আগে দেখুন আমরা যোগদান মেলা করতাম, হ্যাঁ। ডজন এমএলএ, তারপর এমপিও চলে এসেছিল, মন্ত্রী টিএমসি ছেড়ে চলে এসেছিল বিজেপি। একদম ভোটের আগে যে ছবিটা ছিল তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছে, ভোটের পরে দেখলাম বিজেপি ছেড়ে তৃণমূলে কিন্তু যাচ্ছে। বিজেপি টিএমসি তো জিতলো আবার। একটা ইলেকশন দেখে এরকম ডিসিশন নেওয়া যায় না, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী হয়। আগে পিছিয়ে মমতা ব্যানার্জি 8 থেকে 1 হয়েছিলেন, এখন তো 22 না 25 না 30 ওনার এমপি হয়েছে। তো পাবলিক টেস্ট করে দেখে, আমরাও পরীক্ষা দিচ্ছি, কিন্তু আমরাই শেষ পর্যন্ত পাস করবো, জিতবো, কারণ সারা ভারতবর্ষ আমাদের গ্রহণ করেছে। দিলীপ বাবু, কোথাও কি মানে তৃণমূলের এগেনস্টে কি সুর বাঁধবে বিজেপি, সেটা কি কোথাও ধরতে অসুবিধা হচ্ছে? না হলে দেখুন এতগুলো দুর্নীতি রয়েছে, শিক্ষা রয়েছে, স্বাস্থ্য রয়েছে, খাদ্য রয়েছে, এই 3টে বড় সেক্টরে দুর্নীতি রয়েছে। আইন শৃঙ্খলা নিয়ে প্রত্যেকদিন একটার পর একটা ঘটনা, আজ শঙ্কর রাউত, আজ জয়ন্ত সিং, আজ সোনা পাপ্পু, আজ হারুন, এতগুলো ইস্যু রয়েছে। বিজেপি কেন ধরতে পারছে না? কেন বাংলার কাছের মানুষ হতে পারছে না বিজেপি? না, ধরতে পারছে না মানে কি? তাহলে তো আগুন জ্বালিয়ে দিতে হবে। বন্ধের প্রতিবাদ মমতা ব্যানার্জি 76টা বন্ধ রেখেছেন। এখন কি আমরা বন্ধের রাজনীতিতে বিশ্বাস করি না, ক্ষমতায় এসে গেছে, ক্ষমতায় এসেছে। হ্যাঁ, তো এটাই রাজনীতি। সেজন্য বিজেপি মানুষকে বোঝাতে পেরেছেন এর ব্যাপার করবে। মানুষ জঙ্গলমহলে মারা গেল কেউ, মমতা ব্যানার্জি ডেড বডি নিয়ে এসে কলকাতা জাম করতেন। এই রাজনীতিতে পাবলিক এখানকার অভ্যস্ত হয়ে গেছে। বিজেপি কেন করছে না? বিজেপি আগুন লাগাবে, লড়াই করবে, জামা কাপড় ছিঁড়ে রাস্তায় বসে পড়বে। কোথাও ভারতবর্ষে বিজেপিকে দেখেছেন এটা করতে? আমাদের পলিটিক্সটাই অন্যরকম, আমাদের রাজনীতিটা অন্য ধারার, আমরা গঠনমূলক রাজনীতি করি। সেইভাবেই করেছি বলে লোকে আমাদেরকে পরীক্ষা দিতে রাজি আছি, জিতেছি, জেতার অপেক্ষায় আছি। আর 2-3 মাস অপেক্ষা করুন না। আপনারা বলছেন গঠনমূলক রাজনীতি করেন, তার মানে বুথ লেভেলে নিশ্চয়ই নজর রয়েছে, কারণ কেন্দ্রীয় নেতৃত্ব বারবার আসছে, তারা যখন বৈঠক করছে বলছে বুথ লেভেল বা ব্লক, মানে তৃণমূল স্তরে বিজেপিকে স্ট্রং হতে হবে। সেটা কোথায় অভাব রয়েছে দিলীপ? না, ওনারা তথ্য দেখে বলছেন। আপনি যেটা বললেন, আজ 30% যদি সংখ্যালঘু হয়, 10,000-এর বেশি বুথ আছে যেটা সংখ্যালঘু অধ্যুষিত, সেখানে আমাদের স্ট্রেংথ কম আছে, এটা অস্বীকার করার কোনো দরকার নেই। বাকি জায়গায় আমাদের বুথ আছে। জঙ্গলমহল ভালো জায়গা ছিল, সেটা আমি তো 3 দিন জঙ্গলমহলে ছিলাম, আমার প্রোগ্রাম দেখুন, আমি তেঁতুল গাছের তলায় বসে বক্তব্য রাখছি, বুথ কমিটি মিটিং করছি, 200 জন বসে আছে আমার সামনে, আদিবাসী গ্রামে। এটাই তো দিলীপ ঘোষ, আর এই দিলীপ ঘোষকেই তো লোকে দেখতে চায়, সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। এটা দেখা যায় না, রাজনীতিতে গ্ল্যামারটা দেখা যায়। এখানে এখানে কনক্লেভে আসবো, আমি প্রেস কনফারেন্স করব, আমি গিয়ে রাস্তায় বসে পড়ে ছবি তুলবো, এইটা দেখা যায়। এতে পার্টির লাভ হয় না। যে জিনিস মুখে ভালো লাগে সেটা শরীরের পক্ষে ভালো নয়। রাজ্য বিজেপি নেতৃত্বের মধ্যেও কি এই গ্ল্যামার রাজনীতি এবং মাঠে গিয়ে রাজনীতি, একেবারে রাস্তায় নেমে রাজনীতি দুভাগ হয়ে গেছে? কারণ অনেক প্রতিবাদ আন্দোলন হয়েছে, নবান্ন অভিযান হয়েছে, তখন বেশ কয়েকজন নেতৃত্বকে দেখা গিয়েছে নবান্ন অবধি পৌঁছতে পারলেন না, তারা মাঝ রাস্তা থেকে ফিরে এলেন। পার্টি যখন ক্ষমতার কাছাকাছি আসে না, তো সবাই চলে আসে। বৃষ্টির সময় নদীর জল বাড়ে কিনা, তো জল পরিষ্কার থাকে না, কিন্তু এটা আমরা ভুগেছি, এখনও আছে। তো যখন ক্ষমতার কাছাকাছি আছে, এই গ্ল্যামারাস লোকেরা চলে, নাহলে এত আমাদের যেমন নেতা নেত্রী এসছেন, মন্ত্রী এমএলএ এসছেন, সেখানে অভিনেতা অভিনেত্রী এসেছিলেন পার্টিতে। এটা হচ্ছে শরীরে চর্বি হলে যা হয় আর কি, দেখতে ভালো লাগে, কিন্তু শরীরটা সুস্থ থাকে না। অভিনেতার কথা যখন বলছেন, তাহলে তো হিরণের নাম বললে আমার একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে। অনেকে মানে কানা ঘুষু শোনা যাচ্ছে যে দিলীপদার নতুন এন্ট্রিতে, মানে আপনার সমর্থকরা বলছেন, আমরা তো দিলীপ বাবু বলি, তারা দিলীপদা বলেন, দিলীপদার আবার এন্ট্রিতে নাকি হিরণের পাতা কাটতে চলেছে। না, এন্ট্রি না, আমি এমএলএ ছিলাম, এমপি ছিলাম, 8 বছর ধরে খড়গপুর মেদিনীপুরের কেন্দ্র করে আমার রাজনীতি চলেছে। ওখান থেকেই একটি নির্বাচন লড়া শুরু করেছি। তো আমাকে বলা হলো যে 21-এ নির্বাচন হবে, তো আমি তো লড়বো না। আর আমি প্রথম জিতেছিলাম, আমি হিরণকে নিয়ে গিয়ে ওখানে দাঁড় করাই, সবাইকে বলি যে আমি বলছি ভোট দাও। জিতেছে, এমএলএ হিসেবে 5 বছর কাজ করেছে ওইখানে। আমি তারপরে নির্বাচন লড়তে আমাকে বর্ধমানে পাঠানো হলো। যাই হোক, রেজাল্ট ঠিক হলো না। আমি আমার গ্রাম, আমার জেলা, আমার নিজের লোককে ছেড়ে যাইনি, ওখানে থেকেই রাজনীতি করে যাচ্ছি। তার মানে এই নয় যে ইলেকশন কী হবে তার রেজাল্ট থেকে ঠিক হবে। পার্টি ঠিক করে সব কিছু রাজনীতিতে। পার্টি আমাকে বললো বর্ধমানে যাও এমপি লড়তে, আমি চলে গেলাম।
তো এবারও নির্বাচন আসছে, পার্টি যারা ঠিক মনে করবে করবে। মানে দিলীপ বাবু কি কিছু কোথাও একটু অভিমানী নাকি? মানে আপনার সব থেকে বেশি অভিজ্ঞতা, আপনার নেতৃত্বে এত ভালো রেজাল্ট হয়েছে, কোনোদিনও জানতে চাওয়া হয়েছে আচ্ছা দিলীপ বাবু বলুন তো এখন আমাদের মানে লিডারশিপে কি সমস্যা আছে, আপনার কি কোনো ভুল মানে আমরা তো গুরুজনদের থেকে শিখি, আপনার অভিজ্ঞতা রয়েছে, আপনার থেকে কেউ শেখে এখন? দেখুন, আমাদের পার্টিতে অনেক অভিজ্ঞ লোক এসে গেছেন, তখন অভিজ্ঞ লোক বা অভিমান নেতা ঝরে বলা পড়ছে যায় কিন্তু। কম ছিল, একজন দুজন, তারাই সব ডিসিশন নিত বা তাকে জিজ্ঞেস করা হতো। এখন অনেক লোক অভিজ্ঞ আছেন, তাদেরকেও জিজ্ঞেস করা হচ্ছে। আর রাজনীতিতে সবসময় এরকম হয় না 1 to 1 জিজ্ঞেস করে কেউ। বউ কিছুদিন পুরনো হলে শাশুড়িকে জিজ্ঞেস করে না। একটা বিষয়, ঘাটালের এক কংগ্রেস কাউন্সিলর তিনিই বলছিলেন যে দিলীপ দা যেখানেই দাঁড়ান না কেন দিলীপ দা জিতে বেরিয়ে যাবেন। দিলীপ দা দাঁড়াচ্ছেন কোথায়? না, আমি বললাম না, আমি 3বার নির্বাচন লড়েছি। আপনি আমাকে অনেকদিন ফলো করছেন, সবাই জানে আমার লুকানোর কিছু নেই। রাজনীতি এলাম, আমাকে পার্টি বললো রাজ্যের মহামন্ত্রী, তারপরে প্রেসিডেন্ট 1 বছরের মধ্যে, তারপর বললো ইলেকশন লড়ো, মাননীয় অমিত শাহ বললেন। তো আমি তো মন তৈরি করি রাজনীতি করবো, ইলেকশন লড়বো, 6 মাসও হয়নি, প্রেসিডেন্ট না না বড়ে লোক লড়না চাই, আবার এমপি ইলেকশন আবার লড়ো। তো আমি পার্টি বলেছি, আমি ইয়েস ঝাঁপিয়ে পড়েছি। 3য় বার বলা হলো আবার লড়তে হবে অন্য জায়গায়, ওকে। তো সেই জন্য এটা নিয়ে আমার ব্যক্তিগত মতামত কোনোদিন ছিল না, নির্বাচন লড়বে, এমএলএ এমপি হবো, কোনোদিন আমি ভাবিনি। কিন্তু পার্টি যা বলেছে, এখনও পার্টির একজন সাধারণ কর্মী আমি, পার্টি যা নির্দেশ দেবে সেটা করব। কিন্তু দিলীপ বাবু যে নিজে ঠিক করে দিচ্ছে কে কোথায় প্রার্থী হবে বাঁকুড়ায়। দেখুন, এটা তো বলতেই হয় যে সামনে আছে সে নেতা, তাকে আমরা সাপোর্ট করব। কিন্তু শেষ কথাটা পার্লামেন্টারি বোর্ড বলবে, যে লিস্ট বেরিয়ে যাবে ওটাই শেষ কথা। আচ্ছা দিলীপ বাবু, এই রাজ্যের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প রয়েছে, আমার খুব মনে পড়ছে 2021 সালে ঠিক নির্বাচনের আগে বা আগেই আপনার পরিবারের কয়েকজন সদস্য স্বাস্থ্যসাথীতে নাম তুলেছিলেন। এই প্রকল্পটা নিয়ে কি বলবেন? মানে পশ্চিমবাংলার সরকার বৌদির নাম সবার তুলেছেন? জন্য করেছে। রিঙ্কু বৌদির নাম তুলেছেন স্বাস্থ্যসাথীতে? না, রিঙ্কু বৌদি নিয়েছে কিনা আমি জানি না। আরও আমরা তুলবো, একদম আয়ুষ্মান বিমাতে তুলবো, আয়ুষ্মান ভারত। কি স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে গেলে হসপিটাল বলে দাদা এখানে হবে না, অন্য জায়গায় যান। সে কার্ড নিয়ে কি করব? কিন্তু গ্রামে তো সবাই তো বিপিএল, সেজন্য সবাই কার্ড দাঁড়িয়েছে। আর রাজ্যের সরকার আজ যেমন লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, প্রত্যেক মহিলা নিচ্ছে। আমি সব গিয়ে পাড়াই বলছি, আরে নিয়ে নিন সব, ভোটটা বিজেপিকে দিন, এটা বলে এসেছি আমি। তো সরকার সুবিধা নেওয়ার যার অধিকার আছে নেবে না কেন? রেশন নিচ্ছে সবাই, নেওয়া উচিত। এই যে কল্যাণ যোজনার এখানে যে 6.5 কোটি লোক পাচ্ছে রেশন, 5 বছর ধরে সবাই পাচ্ছে, তো নেবে না কেন? সবার নেওয়া উচিত। আপনাদের কোনো উন্নয়নের ভাবনা চিন্তা রয়েছে এই মুহূর্তে যদি বিজেপি ক্ষমতায় আসে? যদি বিজেপি ক্ষমতায় আসে, প্রথম তো আমরা সমস্ত ইন্ডাস্ট্রিকে নিয়ে আসবো। টাটা পালিয়ে গেছে, টাটার মতো বড় বড় ইন্ডাস্ট্রি না হলে এখানে চাকরিও হবে না, ইকোনমি স্ট্রং হবে না। কারণ রাস্তাঘাট, রেললাইন, এয়ারপোর্ট সব তৈরি করছেন মোদিজি, সব রেডি আছে। আপনি দেখুন পাশে উড়িষ্যা, 2 বছর হয়নি এখনো নির্বাচন হয়েছে, এখান থেকে বহু শিল্পপতি ওখানে গিয়ে জমি নিয়ে কারখানা শুরু করে দিয়েছেন। আমি নিজে গিয়ে কথা বলিয়েছি, এরকম লোক আছে। কারণ এখানকার লোক ওখানে কারখানা করছে না, কারণ এখানে জমি পড়ে আছে, করছে না, পরিবেশ নাই। তো সেজন্য এই জিনিসগুলোকে রেডি করতে, আইন শৃঙ্খলা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, এগুলো প্রথম ঠিক হতো। মানুষের প্রাথমিক অধিকারের মধ্যে এগুলো পড়ে, এগুলো দিতেই হবে। আর এটা বিজেপি দিয়েছে বলে আজকে বিজেপি এক একটা রাজ্যে বারবার জিতেছে। দিলীপবাবু, আপনি শিল্পের কথা বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলো সিঙ্গুরে, তার আগের নির্বাচনে আমরা দেখলাম ডানলাপে এলো, সেখানকার মানুষ মুখিয়ে বসেছিল। হয়তো নরেন্দ্র মোদী কিছু বলবেন শিল্প সম্পর্কে, কারণ সেখানকার মানুষ শুনতে চায়। আমরা গ্রাউন্ড জিরোতে গিয়ে সেখানকার মানুষ কথা শুনেছি, কিন্তু কিচ্ছু বললেন না। মানুষ ভরসা করবে কি করে? কি বলবেন সেটা এখানকার লোক এজেন্ডা ঠিক করে দেবে নাকি? নরেন্দ্র মোদী করে দেখান, বলেন না। উনি বলেছেন পশ্চিমবঙ্গকে একবার আমাদের হাতে তুলে দিন, আপনার স্বপ্নের বাংলা বানিয়ে দেবো। তার মধ্যে ইন্ডাস্ট্রিও আছে, এডুকেশনও আছে, তারপরে হেলথ আছে, সব আছে। আমি তোমার বাড়ির সামনে নালা বানিয়ে দেবো, এটা কাউন্সিলর বলবে বা এখানকার মুখ্যমন্ত্রী বলবে, প্রধানমন্ত্রী বলবেন না। প্রধানমন্ত্রী যেটা করার, 12টা ট্রেন দিয়েছেন অতি সম্প্রতি বাংলাকে। যে রাজ্যে আমাদের 50 লক্ষ ছেলে পরিযায়ী শ্রমিক হয়ে গেছে, সেই সব রাজ্যের সঙ্গে বাংলাকে যুক্ত করেছেন। মানে পুজোর সময়, ঈদের সময়, মহরমের সময়, দীপাবলির সময় ছেলেটা বাড়ি আসতে পারে না, এলে যেতে পারে না, বাবা মা অসুস্থ হলে টিকিট পায় না। 50 লক্ষ লোক আসবে কি করে? তার জন্য স্পেশাল ট্রেন সব এখান থেকে। প্রথম যেটা বন্দে ভারতের স্লিপার ক্লাস কালীঘাট থেকে কামাখ্যা, এখান থেকেই চালু হয়েছে। প্রধানমন্ত্রী যেটা দেওয়া দিয়ে যাচ্ছেন এবং দেন, লোকে জানে। বাড়িতে বসে বলেছিলেন রেশন পাবেন, লোকে পাচ্ছে। বাকি সমস্ত সুবিধা দিচ্ছেন, বাড়ি বানিয়ে দিচ্ছেন, শৌচালয় দিচ্ছেন, কিন্তু সেটা সাধারণ মানুষ পাচ্ছে না। মাঝখানে যে স্পিড ব্রেকার আছে না সরকার, এটার জন্য এখন তাকে সরাবার জন্য আমাদের লড়তে হবে, এজেন্ডা নিতে হবে। বাংলার বুদ্ধিজীবীরা কেন বিজেপির কাছে আসছে না? মানে বিজেপি কেন তাদের মধ্যে পৌঁছতে পারছে না? বুদ্ধিজীবীরা কারো সঙ্গেই যায় না,
আগেও আমি বলেছি অনেকে খেপে যায় আমার উপরে। 2011 আগে কিন্তু তারা শাসক দলের হয়ে পথে নেমেছিল সিঙ্গুর নন্দীগ্রামকে নিয়ে। সিপিএমের সঙ্গে কবে বুদ্ধিজীবী ছিল? ক্ষমতায় আসার পরে গিয়ে সব পুরস্কার নেওয়ার জন্য গেছেন। আমি এখানে আবার বলে যাচ্ছি, কার পেট ব্যথা হলে আমার কিচ্ছু করার নেই। মমতা ব্যানার্জির সঙ্গে কবে বুদ্ধিজীবী ছিল? তাকে কি ব্যবহার করতো কথাবার্তা লোকেরা তার সম্বন্ধে? তার জীবনী লেখার জন্য লাইন পড়ে গেছে, তার কৃপা পাওয়ার জন্য, তার পুরস্কার নেওয়ার জন্য, পদ নেওয়ার জন্য লাইন পড়ে গেছে বুদ্ধিজীবীরা। আপনার অভিমান কেটেছে? কেন্দ্রের সঙ্গে যে দূরত্বটা তৈরি হয়েছিল, 8 মাস পর গেছিলেন বিজেপির দপ্তরে অমিত শাহের সঙ্গে বৈঠকে। না, আমি যখন পদাধিকারী ছিলাম, আচ্ছা বলুন আমার দপ্তরে কি কাজ আছে? একজন কমন মেম্বার আমি, এর আমার মতো কয়েক লক্ষ, আমার পশ্চিমবঙ্গে 1 কোটির বেশি সাধারণ সদস্য আছেন। এখন আমি সাধারণ সদস্য বা অ্যাক্টিভ মেম্বার। তো এই অ্যাক্টিভ মেম্বার 50,000 আছেন। তাদের তো অফিসে কোনো কাজ নেই, হয় লোকাল অফিসে যেতে হবে। আমি ওখানে জেলা অফিসে যেয়ে কাজ করি। এখানে আমি প্রেসিডেন্ট ছিলাম, চেক সই করতাম, ফাইল সই করতাম, আপনার যেতাম। অনুগামীরা রয়েছে আপনার সঙ্গে যারা থাকেন, তারা চান দিলীপ বাবুকে দেখে রাজনীতিটা করবে। আপনাকে দেখে অনেকে বিজেপিতে তাদের সঙ্গে বসে আমি চা খাই রাস্তায়, মর্নিং ওয়াকে দেখা করি, তাদের এলাকায় গিয়ে বসে গল্প করি, তাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি। ওরা জানে দিলীপ দাকে রাস্তাতেই পাওয়া যাবে। আচ্ছা আপনি আমার মিসেস এখানে এসছেন, 8 মাস এগুলো বিয়ে, কোনোদিন অভিমান করে জোর জিজ্ঞেস করুন। আমার মা বেঁচে আছেন, 84 বছর বয়স আছে ওনার, আমার সঙ্গেই থাকেন এখন। জিজ্ঞেস করুন তো দিলীপ কোনোদিন অভিমান করেছে? আমি কোনোদিন অভিমান করি না, ঝগড়া করি না। আমি RSS-এর প্রচারক ছিলাম 32 বছর, এখনও সেরকমই আছে, শুধু গৃহস্থ হয়েছি। আমাকে সঙ্গে একটা বেসিক জিনিস শিখিয়েছে, নো কমপ্লেন, নো ডিমান্ড। জীবনে কোনোদিন কমপ্লেন করবে না, কোনোদিন ডিমান্ড করবে না। রাজনীতিতে প্রথম ডিমান্ড, তারপরে কমপ্লেন শুরু হয়। আপনি বলুন আমার কোনো নেতা নেত্রী, আমার সিনিয়র জুনিয়র কাউকে কোনো ডিমান্ড করেছি বা কোনো কমপ্লেন করেছি? দিলীপ বাবু, কাজে উৎসাহ পাওয়া যায়। আমি যদি ভালো কাজ করি, আমাকে যদি পিঠ চাপড়েও কেউ বলে ভালো কাজটা করেছিস, তাতে কিন্তু কাজে উৎসাহটা আসে। সেই উৎসাহটা পেতে ইচ্ছা হয় না? লোকে আমার কাছ থেকে উৎসাহ চায়, আমি কার কাছে চাইবো? মানে দিলীপ বাবুর কারু কাছ থেকে, মানে দিলীপ ঘোষের কারু কাছ থেকে উৎসাহ পাওয়ার নেই? কারো ঝগড়া হলো আমার কাছে আসে, আমি তার পিঠ থাপড়ে দিই, মাথায় হাত বুলিয়ে দিই, লড় আমি আছি পেছনে। এইভাবেই তো আমার এত নেতা তৈরি হয়েছে। আমি কার কাছে যাবো? আমার কাছে সবাই ভিক্ষা চাইছে, আমি কার কাছে ভিক্ষা চাইবো? চট জলদি আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। র্যাপিড ফায়ারের মতন এড়িয়ে গেলে চলবে না, কারণ আপনি বেশ ডিপ্লোম্যাটিক ওয়েতে এড়িয়ে যাবেন আমি মনে করছি। আপনাকে যদি চুজ করতে দেওয়া হয়, শুভেন্দু অধিকারী না শ্রমিক ভট্টাচার্য? দেখুন, পার্টি দুটোকেই মানে। আমাদের দিলীপ বাবু কাকে মানে? পার্টি প্রেসিডেন্ট, তিনি পার্টির ব্যাপারে সর্বোচ্চ সিদ্ধান্ত নেবেন। আর উনি বিরোধী দলের নেতা, তিনি বিধানসভা এবং আন্দোলন ইত্যাদি দেখেন। যেমন মুখ্যমন্ত্রী হয় যেখানে, সেখানে মুখ্যমন্ত্রী এই কাজটা করেন। বিজেপি নেতা দিলীপ ঘোষ না সংসারী দিলীপ ঘোষ? আমি নেতাই আছি। তো উনি জানেন যে আমি বলেই দিয়েছিলাম যে সপ্তাহে 3 দিনের বেশি আমি বাড়ি থাকবো না, এগ্রিমেন্ট হয়েছে। আচ্ছা, তো আমি কালকে সন্ধ্যাবেলা ফিরেছি, আগামীকাল বেরোবো। তো বল তোমার তো 3 দিন থাকার ছিল, 2 দিনে চলে যাচ্ছ। আমার লাইফস্টাইলে পরিবর্তন হবে না, যতদিন সংগঠনে কাজ করবো এটাই, আর এটা মেনে নিয়ে আমার সঙ্গে সবাই আছে। বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? বিরোধী নেত্রী হিসেবে ভালো, মুখ্যমন্ত্রী না হওয়াই ভালো, কারণ অনেক কষ্ট হয়েছে আমাদের। একেবারে আলোচনা শেষ পর্যায়ে যেহেতু রয়েছি, একটা প্রশ্ন না করলেই নয়। বিজেপি কটা আসন পাচ্ছে 26-এ? বাস সরকার বানাবার জন্য যতগুলো চাই ততগুলোই পাবো আমরা। এটাই হচ্ছে দিলীপ ঘোষ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও, আপনাদেরও অনেক ধন্যবাদ। বুঝতে পারছেন তো যে সামনে 26-এর নির্বাচনে এই সব থেকে বড় পলিটিক্যাল কনক্লেভে বোঝা গেল উত্তাপ কিন্তু বাড়ছে, খেলা চলছে, খেলা হবে, এবং সেটা ভয়ঙ্কর খেলা হচ্ছে অন্তত।